অনেকেই নিউ ইয়র্ক ছেড়ে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বাফেলোতে অনেকে বাড়ি কিনছেন। বাফেলোতে সবাই বলে যে বাড়ির দাম অনেক কম। আসলে কি কম? কত কম সেটা? বাফলোর বর্তমানে যে বাড়ির দাম বা বিভিন্ন প্রপার্টির দাম, আমি বাড়ি না বলে আমি বলি যে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল প্রপার্টির কম্পারেটিভ দাম ন্যাশনাল অ্যাভারেজ যে দাম থাকার কথা তার তুলনায় কম। বাফলোর ক্ষেত্রে যদি আমি বলি যে বাফলোতে কিন্তু আপনার এটা একটা ট্রানজিট এলাকা এবং এখানে আপনার ওয়্যার হাউসের কিন্তু অনেক ডিমান্ড। তো ধরেন যদি আপনি ওয়্যার হাউস কিনতে পারেন বা কোনো একটা ফেসিলিটিসকে ওয়্যার হাউসে কনভার্ট করতে পারেন, সেখান থেকেও কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট আসতে পারে। অনেকেই নিউ ইয়র্ক ছেড়ে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বাফেলোতে অনেকে বাড়ি কিনছেন। তারা কেউ হয়তো একেবারে প্রাথমিকভাবে নিজের প্রথম বাড়িটা কিনছেন, ফার্স্ট ইনভেস্টমেন্ট করছেন। অনেকে আছেন সেখানকার ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে সেটি কিনে রাখছেন। এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাইবো যে বাফেলোতে বাড়ির সবাই শুরুতে যেটি জানতে চায় যে বাফেলোতে সবাই বলে যে বাড়ির দাম অনেক কম। আসলে কি কম? কত কম সেটা? আহ, ধন্যবাদ। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি টিভিএন এর সকল দর্শকদেরকে এবং আমি যে ব্যাপারগুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মন্তব্য, এবং যদি কোনো ব্যাপার আমি ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহ, বাড়ি কেনার ব্যাপারে আপনি যে প্রশ্নটা করেছেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কারণ বাফলোতে কেন আপনি বাড়ি কিনতে আসবেন বা বাফলোতে আপনি কেন ইনভেস্টমেন্ট করতে আসবেন, দুইটা কারণ। একটা কারণ হচ্ছে গিয়ে বাফলোর বর্তমানে যে বাড়ির দাম বা বিভিন্ন প্রপার্টির দাম, আমি বাড়ি না বলে আমি বলি যে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল প্রপার্টির কম্পারেটিভ দাম ন্যাশনাল অ্যাভারেজ যে দাম থাকার কথা তার তুলনায় কম। সো সেটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে যে আপনি এমন একটা জায়গায় অবশ্যই প্রপার্টি কিনবেন, ইনভেস্টমেন্টের জন্য হোক বা থাকার জন্য হোক, যেখানে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা আছে। তো আমি যদি সেই আঙ্গিকে চিন্তা করি, বাফেলোতে শুধুমাত্র এরি কাউন্টিতেই আপনার প্রতি বছর প্রায় 10,000-এর মতো জব থাকে, নতুন জব তৈরি হয়। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এরি কাউন্টি এবং নায়াগ্রা কাউন্টি সব কিছু মিলিয়ে। আহ, এই হিসাবটা একটু হয়তো কম বেশি হতে পারে, বাট মূল কথা হচ্ছে গিয়ে অনেক জবের অপরচুনিটি আছে। এবং আপনি চিন্তা করে দেখেন, যখন বাড়ি বা প্রপার্টির দামটা কম এবং আপনার জবের অপরচুনিটি আছে, তখন তো অবশ্যই আপনি এমন একটা জায়গাতেই যেতে চাবেন যেখানে আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারছেন, তাই না? এখন এই প্রপার্টির ক্ষেত্রে আমি বলবো গিয়ে যে আবার আহ, ধরেন যেহেতু ইনভেস্টমেন্টের প্রসঙ্গটা চলে আসছে, হুম হুম। তো ইনভেস্টমেন্ট আমি অবশ্যই ধরে নিচ্ছি যে আপনার অলরেডি থাকার জায়গা আছে এবং আপনি আরো কিছু একটা ইনকাম করবার জন্য, নতুন কিছু আয়ের উৎস খোঁজার জন্য আপনি ইনভেস্টমেন্ট করছেন। তো সেক্ষেত্রে আমি বলবো তিন ভাবে ইনভেস্ট করা যায়। এক নাম্বার হচ্ছে গিয়ে আপনার রেন্টাল প্রপার্টি। আপনি 1 ইউনিট কিংবা 2 ইউনিট কিংবা 3 ইউনিট 4 ইউনিটের আপনি বাড়ি কিনতে পারেন, যেখানে আপনি ভাড়া দিতে পারেন। তো যখন আমরা এই প্রপার্টিটা কিনি, সেক্ষেত্রে অনেকগুলি ফ্যাক্টর আছে। যেমন আপনি চিন্তা করলেন যে আমি আজকে একটা ভালো প্রপার্টি কিনে রাখি, ভাড়া দিয়ে রাখবো, তারপর কিছুদিন পরে হয়তো 1-2 বছর 5 বছর পরে হয়তো সেখানে যে শিফট করে যাব। সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা ভালো এলাকাতে বাড়ি কেনার চেষ্টা করবেন। হয়তো ভাড়া যতখানি আপনি ইনভেস্ট করছেন ততখানি আপনি পাবেন। বা আপনি চিন্তা করলেন যে না, আমি ইনভেস্টমেন্টের জন্যই কিনবো, যেখান থেকে আমার একটু বেশি আয় হবে। সেক্ষেত্রে আমি বলবো গিয়ে 2 ইউনিট 3 ইউনিটের বাড়ি কেনা উচিত। হয়তো ভাড়া কিছুটা কম হবে, বাট যখন আপনি বড় ইউনিট 2-3 ইউনিটের একটা বাড়ি কিনছেন, তখন সেখান থেকে আপনি ভাড়া তো কম্পারেটিভলি অনেক বেশি পাবেন। দেখা গেল, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, যে ধরেন আপনি 2.5 লাখ টাকা একটা বাড়ি কিনলেন, তার থেকে হয়তো বাফলোতে আপনি ভাড়া পেতে পারেন 1,400 থেকে 1,700 টাকা, আর $1,700 মতো। আর আপনি ধরেন $2.5 লাখ মধ্যে 3 ইউনিটের একটা বাড়ি কিনলেন, বা $3 লাখ মধ্যে আপনি 3 ইউনিটের একটা বাড়ি কিনলেন, সেক্ষেত্রে হয়তো প্রতিটা ইউনিট থেকে আপনি হয়তো 1,100 1,000 করে ধরলেও $3,000 চলে আসছে প্রতি মাসে। আবার আরেকটা সুবিধা আছে, আপনি যখন বেশি ইউনিটের একটা প্রপার্টি কিনছেন, তখন আপনার রিস্ক ফ্যাক্টর কমে যাচ্ছে। ধরেন আপনার একটা বাড়ি কিনলেন, সেই বাড়িতে আপনার 1,800 টাকা আসছে, বাট কোনো কারণে ভাড়া দেওয়া বন্ধ করে দিল, তখন তো পুরোটাই আপনার নিজের কাছ থেকে যাবে, প্রপার্টি ট্যাক্স যদি, মর্গেজ থেকে সবকিছু, তাই না?
যখন 3টা ইউনিট থাকবে তখন একটা যদি কোনো কারণে খালিও থাকে বাকি 2টা ইউনিট থেকে তো আপনি পাচ্ছেন। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের কিভাবে চিন্তা করা উচিত। কমার্শিয়ালের ক্ষেত্রে যদি আসি, কমার্শিয়ালের অংশটা অনেক বড় আসলে। যেমন আপনি 5 ইউনিট 6 ইউনিটের যদি বাড়ি কেনেন, দাম কিছুটা বেশি পড়বে, বাট সেখান থেকে ভাড়াও আপনার বেশি আসবে। আপনার রিস্ক ফ্যাক্টর অনেক কম থাকবে। আপনি বাফালোর ক্ষেত্রে যদি আমি বলি যে বাফালোতে কিন্তু আপনার এটা একটা ট্রানজিট এলাকা এবং এখানে আপনার ওয়্যার হাউসের কিন্তু অনেক ডিমান্ড। তো ধরেন যদি আপনি ওয়্যার হাউস কিনতে পারেন বা কোনো একটা ফ্যাসিলিটিসকে ওয়্যার হাউসে কনভার্ট করতে পারেন, সেখান থেকেও কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট আসতে পারে। জি, কমার্শিয়াল আমি ক্ষেত্রে আমি বড় সুবিধা রাকিব হচ্ছে মাহমুদ আপনার কাছে একটু জানতে চাই, আপনি উদাহরণ দিয়ে বলছিলেন অর্থাৎ সংখ্যার হিসেব দিয়ে বলছিলেন যে হুম, হুম, আপনি যদি রেন্টাল ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে দেখেন কিংবা কমার্শিয়াল হিসেবে আপনি দেখেন তাহলে আপনি কি পরিমাণ সেখান থেকে ভাড়া পাবেন। বাফেলোর জি। পরিস্থিতি আপনার কাছে জানতে চাই, মর্টগেজ এবং ভাড়া পাওয়া, অর্থাৎ আপনি ওয়্যার হাউস হিসেবে দেন কিংবা বাসা ভাড়া হিসেবে দেন, এই দুটোর তুলনা দিয়ে যদি আপনি একটু বলেন যে কি পরিমাণ ভাড়া পাওয়া যাবে এবং একই পরিমাণের জন্য কি পরিমাণ মর্টগেজ আসলে দিতে হবে। মর্গেজের হিসাবটা মোটামুটি একই রকমই। ধরেন আপনি 1 লাখ টাকার যদি আপনার লোন থাকে সেক্ষেত্রে আপনার 6.75 বা 7% বা 6.5% তাতে অ্যারাউন্ড 600 টাকার মতো আসে, $600 মতো। সো আপনার 2 লাখ হলে তখন 1200, 3 লাখ হলে 1800, 4 লাখ হলে 2400। খুব সহজ। এটা হচ্ছে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ। হুম, বাট তার সাথে আরেকটা জিনিস যোগ হয়, সেটা হচ্ছে গিয়ে ট্যাক্স। এখন আপনি যদি ধরেন যে বাড়িটা আপনি কিনছেন কিংবা যে প্রপার্টিটা কিনছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি চেক করে নেবেন যে বছরে কত টাকা ট্যাক্স দিতে হয়। যদি বছরে ধরেন আপনার 1,000 টাকা ট্যাক্স দিতে হয় সেটার এক হিসাব, আবার যদি আপনার বছরে 8-9 হাজার টাকা ট্যাক্স দিতে হয় সেটা তো আরেকটা হিসাব হবে। এটা তো সেটা একটা কিসের বড় উপর বার্ডেন। নির্ভর করে ঠিক করা হয়? এটা অবশ্যই আপনি কোন এলাকাতে বাড়িটা কিনছেন তার উপরে নির্ভর করে। সেটার সিটিতে ধরেন আমি যদি একটা উদাহরণ দেই, ধরেন আপনি বাফেলো সিটির মধ্যে যদি একটা বাড়ি কেনেন সেখানে একটা 1 একর জায়গার মধ্যে হয়তো অনেকগুলি বাড়ি। ধরেন উদাহরণ হিসেবে বলছি যে হুম হুম 100টা বাড়ি। সো এই সিটিটা রান করবার জন্য যে খরচটা আছে সেটাই 100টা বাড়ির মধ্যে ভাগ হয়ে যায়। বাট আপনি ধরেন অ্যামহার্স্টের মতো একটা জায়গাতে যদি যান যেখানে হচ্ছে এই 1 একর জায়গার মধ্যে 10টা মাত্র বাড়ি। তো ওই সিটিতে তো সেমই খরচ। তখন যেটা হয় গিয়ে এই 100 জনের যে রেসপন্সিবিলিটিটা সেটা তখন ওই 10 জনের মধ্যে ভাগ হয়ে যায়। যে কারণে আপনার ট্যাক্সটা বেড়ে যায়। অর্থাৎ তো এলাকা ভেদে এই ট্যাক্সটা ঠিক হয় এবং আপনার পরামর্শ যে অবশ্যই বাড়ি কেনার আগে দেখে নেবেন যে আপনার অ্যানুয়াল অবশ্যই দেখে ট্যাক্সটা নেবেন। কত আসে। এবং বিশেষ করে যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি হয় তখন তো আপনি অবশ্যই চাবেন গিয়ে যে আপনার যাতে মর্গেজটা কম হয়, আপনার যেন ট্যাক্সটা কম হয় এবং আপনার জন্য লাভ যেন বেশি হয়। এখন দামি যে জায়গাগুলিতে যে লোকেশন গুলিতে আপনার বাসার দাম বেশি, ভাড়াও অবশ্যই বেশি, ওইখানে তো অনেক মানুষ থাকবে না। আমি যেমন একটা লোকালিটি যদি আমি চিন্তা করি যে একটা এলাকাতে আপনার ধরেন 800 টাকা যদি ভাড়া হয় হয়তো সেই 800 টাকা দেওয়ার ক্ষমতা প্রত্যেকটা মানুষের আছে। একজন মানুষ যদি ধরেন কোনো একটা ফুড শপে কাজ করে সে হয়তো 2,500 2800 টাকার $2800 মতো ইনকাম করতে পারে, তার পক্ষে কিন্তু $800 দেওয়া অনেক সহজ। তো 100% মানুষই $800 দিতে পারে। জি, বাট যখনই এটা 1,000 টাকা হয়ে যাবে, $1,000 হয়ে যাবে, তখন হয়তো দেখা যাবে যে এই সংখ্যাটা কমে হয়তো উদাহরণ হিসেবে বলছি 70% হুম হয়ে হুম গেল। যখন $1,400-1500 হবে হয়তো 20% হয়ে গেল। যখন 2,000 বা $2,500 হবে তখন হয়তো 5% হয়ে গেল। তো আপনি যখন দামি এলাকাতে বাড়ি কিনছেন তখন কিন্তু ভাড়াটিয়া পাওয়াটাও একটু ডিফিকাল্ট। জি। সেক্ষেত্রে বাফেলোর জেনারেল ট্রেন্ডটা আসলে কি? আপনি যেহেতু সেখানকার দীর্ঘদিনের রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত আছেন, আপনার কাছে জানতে চাই যে মানুষ যারা বাড়ি কিনছেন বাফেলোতে তারা মূলত সেটা কি রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসেবে কিনছেন না বেশিরভাগই ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কিনছেন, কোন হিসেবে কিনছেন? আমি একটা জিনিস বলব যে যেহেতু আমরা বাঙালিরা যারা এখানে বাড়ি কিনতে আসি, যেহেতু তাদের কমার্শিয়ালের ব্যাপারে খুব একটা আহ, জ্ঞান নাই, সেক্ষেত্রে তারা চিন্তা করে যে হয়তো যেহেতু এই ব্যাপারটা অনেক জটিল ওটা বুঝি না, তার থেকে বরঞ্চ একটা বাড়ি কিনে এনে রাখি, যে কোনো সময় বিক্রি করাটাও সহজ হবে। বাট আমি যদি বলি যে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা যদি বলেন সেক্ষেত্রে কমার্শিয়াল প্রপার্টি কেনা ভালো। আপনার স্টিডি ইনকাম এবং কমার্শিয়াল প্রপার্টিতে আপনি যখন আহ, লাভও বেশি হয়
বিক্রিটার মার্কেটটা খুব স্টেডি, এটা রেসিডেন্সিয়ালের মতো ওঠানামা করে না, অনেক ফাস্ট ওঠানামা করে না আপনার ইন্টারেস্ট রেটের সাথে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট কিন্তু এখানে অনেক বাঙালি আছে যারা ফিক্স অ্যান্ড ফ্লিপ করে, বাড়ি কিনছে, কেনার পরে সুন্দর করে ওটাকে তৈরি করে দিয়ে কাজ টাজ করে আবার ওটাকে বিক্রি করে দিচ্ছে। এটা একটা আচ্ছা। ভালো ব্যবসা কিন্তু। হুম হুম। এবং দেখা যায় যে 6 মাসের মধ্যে টাকাটা রিটার্নটা চলে আসে, যে আপনি এই মাসে কিনলেন, 2-3 মাসের মধ্যে আপনি এটাকে ঠিক করলেন, তারপর মার্কেটে দিলেন, দেওয়ার পরে অ্যানাদার 2 থেকে 3 মাসের মধ্যে এটা বিক্রি হয়ে গেলে আপনার টাকাটা আবার চলে আসলো, আপনি আবার রিইনভেস্ট করতে পারছেন। তো এটা একটা ভালো ব্যবসা ইনভেস্টমেন্টের জন্য। বাট আমি বলবো, যেহেতু আমি একাধারে আমি রেসিডেন্সিয়াল করি, কমার্শিয়াল করি, আমি লাইসেন্স প্রপার্টি ম্যানেজার এবং আমি লাইসেন্স জেনারেল কন্ট্রাক্টর। তো আমি অনেক মানুষের আনন্দ দেখেছি, কান্নাও দেখেছি। কান্নাটা কিরকম হয়, হুম যখন হুম। একজন মানুষ এখানে থাকে না, হয়তো অনেক দূর থেকে এসে ইনভেস্ট করছে, সেক্ষেত্রে ফ্লিক্স এন্ড ফ্লিপটা আমার মনে হয় না করাটাই ভালো। কারণ আপনার যেহেতু এটা একটা রানিং বিজনেস এবং এখানে কিভাবে কাজগুলি হচ্ছে, কত মানসম্মত ভাবে হচ্ছে, সেটা সবসময় চোখে রাখাটা খুব জরুরি। সেই কারণে আমি বলবো যে যদি আপনি বাফেলোতে থাকেন, সেক্ষেত্রে ফিক্স এন্ড ফ্লিপ ওই বিজনেসটা করা ভালো। এটা অবশ্যই রিটার্ন অনেক বেশি। বাট যদি দূরে থাকেন, সেক্ষেত্রে একটু বুঝে শুনে এমন কোন একটা প্রপার্টি কেনা দরকার এবং একজন ভালো প্রপার্টি ম্যানেজমেন্টের কাছে রাখা দরকার, যেন আপনার সমস্যা না হয়। কারণ এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট, ধরেন আপনি অনেক আশা করে একটা বাড়ি কিনলেন হুম হুম। এবং ভাড়াটিয়া ভাড়া দিচ্ছে না। দ্যাট মিনস আমাদের ভাড়াটিয়া যখন আমরা পছন্দ করি যে কাকে আপনি ভাড়া দিবে, সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আমরা মেনটেন করি, সেই ব্যাপারগুলি জানা দরকার। এটা হয়তো অনেক বড় একটা আলোচনা ডিটেইলস হতে ব্যাপার। পারে, আলাদা আমরা করে অন্য একটা আলোচনা হতে পারে এটা নিয়ে। জি, বললাম যে এই বিষয়টা নিয়ে আলাদা করে একদিন হয়তো পুরো সময় নিয়ে একদিন আলোচনা হয়তো হতে আমাদের পারে। গল্প করতে হবে। জি। বাট এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সিটি কিন্তু এখন অনেক বেশি কেয়ারফুল হয়ে গিয়েছে, যাতে মানুষের লাইফ সেফটি এনশিওর করে। সেই জন্য তারা দেখা যায় গিয়ে কোনো ছোটখাটো খুঁত পেলেই ভায়োলেশন দিয়ে দেয়। তো নরমালি যেটা হয় গিয়ে যে আমরা মালিক পক্ষরা এই ব্যাপারটাকে অতটা খেয়াল করি না। তো একটা ছোট ভায়োলেশন হয়তো বা একটা ছোট রেমেডি হয়তো দিয়ে গেল, যে টিকিট দিয়ে গেল যে বাড়ির চারপাশে ময়লা আছে বা ঘাস কাটা হয়নি বা আবর্জনা আছে, সেই জিনিসটা হয়তো সে ইগনোর করলো, খেয়াল করলো না। তো এটা একবার টিকিট খেলো, 2 বার খেলো, 3 বার খেলো, তারপর এটা ভায়োলেশন পর্যায়ে চলে যায়। ভায়োলেশন আপনি হয়তো কোনো কারণে এই চিঠিটা পেলেন না। তো দূরে যারা থাকে তাদের ক্ষেত্রে যেটা হয় গিয়ে যে তারা হয়তো বাড়িটা কিনেছে 2-3 বছর আগে, তখন যে ভাড়া, যে জায়গাটার মানে আপনার ঠিকানাটা দিয়েছেন সিটিতে, পরবর্তীতে হয়তো আপনি শিফট করে অন্য কোথাও চলে গিয়েছে, তো আপনার সব চিঠিগুলি যাচ্ছে কিন্তু ওই পুরনো এলাকার পুরনো অ্যাড্রেসে। তো সমস্যা হচ্ছে, আপনি যখন একটা পর একটা মিস করে যাচ্ছেন, হয়তো আপনি জানলে প্রথমেই আপনি কাজগুলি শেষ করে ফেলতেন। হুম হুম। বাট যেহেতু মিস করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে ভায়োলেশনটা বাড়তে বাড়তে কোর্টে চলে যায় আমরা এবং আপনার আমরা একটা বড় মিশিগানের ফাইন ক্ষেত্রে হয়ে এমনটা যায়। দেখেছি যে অনেক সময় রিয়েলটর যারা আছেন তারাই হ্যাঁ, ম্যানেজমেন্টের দায়িত্বটা নেন। বাফেলোতে কি এই ধরনের সিস্টেম আছে যে রিয়েলটর যারা বাড়ি কেনার সময় সহযোগিতা করছেন তারাই পরবর্তীতে ভাড়া তোলা, ভাড়া দেয়া এবং নানা ধরনের সহযোগিতাগুলো, সেই সিস্টেমটা কি আছে? জি, এখানে কিছু কিছু রিয়েলটর আছেন যারা এই দায়িত্বটা পালন করে। বাট প্রপার্টি ম্যানেজমেন্ট অনেক ঝামেলার একটা ব্যাপার, তো সবাই অনেকেই চায় না এই করতে ঝামেলার চান মধ্যে না। যাওয়ার জন্য। কারণ এটা হচ্ছে গিয়ে শাঁখের করাতের মতো। জি। এদিকে আপনার মালিক পক্ষ মনে করে গিয়ে যে এ হয়তো অনেক খরচ করছে, আবার ভাড়াটিয়া মনে করে যে কোনো খরচ করছে না কেন, আমি তো ভাড়া দিচ্ছি প্রতি মাসে, কেন এটা ঠিক করে দিচ্ছে না, কেন ওইখানে একটা রং করা দরকার ঠিক হুম করে হুম। দিচ্ছে না, শাওয়ারটা একটু চেঞ্জ করে দেওয়া দরকার ঠিক করে দিচ্ছে না। তো আমার মনে হয় গিয়ে যে ওই যে যখন আমরা ভাড়াটিয়া নির্বাচন করি, সেই নির্বাচন করবার সময় তার সাথে যদি আমরা একটু কথোপকথন করে নিই, হয়তো অনেক ব্যাপারই ক্লিয়ার হয়ে যায় যে আমি শুরুতে তোমার জন্য এই কাজগুলি করে দিব এবং যদি ছোটখাটো ব্যাপার হয় সেগুলি তুমি ঠিক করবা, যদি বড় কোনো ব্যাপার হয় সেগুলি আমি ঠিক করবো, যেহেতু আমি একটা এত সুন্দর একটা বাড়ি তোমাকে আমি দিচ্ছি। তো এই ধরনের কথোপকথনগুলি আমরা অনেক সময় বলেই না, আমরা অনেক কিছু হিসাব করি না বলেই হয়তো আমরা এই সমস্যাগুলিতে পড়ি। তো আমি রাইট। বলবো কি যে যারা দূর থেকে এখানে এসে বাড়ি কিনছেন, তারা অবশ্যই কোনো একজন ভালো রেসপন্সিবল মানুষের কাছে প্রপার্টিটা ম্যানেজমেন্টের জন্য দিবেন। তো জি। আমি আমি আরো এই একটা প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা জানি যে বাফেলো
নায়াগ্রা ফলসের কারণে প্রচুর টুরিস্ট সেখানে যান, প্রায় 30 মিলিয়ন কেউ কেউ এই ধরনের পরিসংখ্যানও দিচ্ছেন যে বছরে। অনেকে আছেন যারা এয়ারবিএনবি কিংবা এই জাতীয় প্রতিষ্ঠানগুলো অর্থাৎ বাড়ি কিনে এইসব প্রতিষ্ঠানের সাথে কন্ট্যাক্ট করেন, সেখান থেকে তারা ভাড়াটা দেন, সেটা কতটা ফিজিবল? এয়ারবিএনবির যে ব্যবসাটার কথা বললেন, এটা হচ্ছে গিয়ে আপনার বছরে একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওকে। তো ধরেন একটা একটা নর্মাল সাধারণ বাড়ি যেখানে হয়তো 3টে বেডরুম আছে, হয়তো একটা বাথরুম আছে, এরকম একটা বাড়ির আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। হয়তো যদি আমি ধরি যে এই বাড়িটার ভাড়া হওয়ার কথা হচ্ছে $1200 করে প্রতি মাসে, এবং এয়ারবিএনবির জন্য তো আপনার একটা মেইনটেনেন্স খরচ আছে, তারপরে আপনার কিছু জিনিসপত্র ওখানে দিতে হয়, গিয়ে খাবার দাবার কিছু রাখতে হয়, চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র। তো এইসব খরচ সব বাদ দিয়ে দেখা যায় গিয়ে যে নর্মালি $15,000 থেকে $20,000 পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন এই 6 মাস ব্যবসা করেই। হয়তো বাকি 6 মাস বসে থাকলো। তো আমি বলবো যে এয়ারবিএনবি অবশ্যই একটা খুব লাভজনক ব্যবসা, এবং আমি এমন কিছু কিছু মানুষকে চিনি যারা একসাথে 7-8টা বাড়ি 10টা বাড়ি পর্যন্ত এয়ারবিএনবি করেন, এবং তারা খুব ভালোভাবে আছেন। বাট আমি বলবো যে এয়ারবিএনবি যেহেতু একটা কমপ্লায়েন্স ইস্যু আছে এখানে, যেহেতু আপনি ক্লায়েন্টকে নিয়ে নার্চার করছেন বা কাস্টমারকে নিয়ে নার্চার করছেন, সো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনাকে কেয়ারফুল থাকতে হবে, আপনাকে অবশ্যই ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে হবে। যদি শুধু মানুষ দিয়ে দূর থেকে করায় নিতে চান, গিয়ে এটা কোনো সময় একেবারে টাইম টু টাইম রেসপন্স করার বিষয় থাকে, ক্লায়েন্টের নানা সমস্যাকে টাইম টু টাইম আপনাকে মেসেজে উত্তর দেওয়ার বিষয় থাকে। আমরা আসলে নানা প্রসঙ্গগুলো আপনার কাছ থেকে জেনে নিয়েছিলাম যে যারা ভাফেলোতে বাড়িতে ইনভেস্ট করতে চান, যারা সেটা হতে পারে কমার্শিয়াল ইনভেস্টমেন্ট, সেটা হতে পারে রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট, কিন্তু ইনভেস্টমেন্টের ধরনগুলো কেমন হতে পারে। একেবারে শেষ মিনিটে আছি, আপনার কাছে যদি আর কোনো তথ্য থাকে বাফেলোর বিষয়ে আমরা তাহলে শেষ করব। আমি যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে আমি একজন লাইসেন্স প্রপার্টি ম্যানেজার এবং একজন লাইসেন্স জেনারেল কন্ট্রাক্টর, তো আমি 2টা সাজেশন দেব সবাইকে। একটা হচ্ছে গিয়ে আপনারা যখন প্রপার্টি ম্যানেজ করবেন কিংবা আপনি ভাড়াটিয়াকে নির্বাচন করবেন, সেই সময় অবশ্যই ফেয়ার হাউজিং এর লগুলিকে একটু মেনে চলবেন। এটা অনেক সেন্সিটিভ একটা ব্যাপার। মনে রাখবেন যে আপনি যখন আপনার কাছে বিভিন্ন ভাড়াটি আসতেছে, সবাই কিন্তু সমান, এবং সবাইকে সমানভাবে আপনাকে গুরুত্ব দিতে হবে, মূল্য দিতে হবে। অনেক সময় কিন্তু অনেক ইন্সপেক্টর আছে ফেয়ার হাউজিং এর, যারা মিসগাইড, যারা হয়তো ছদ্মবেশে আসে আপনাকে চেক করার জন্য, যাতে আপনি এরকম কোনো ধরনের ঝামেলায় না পড়েন। সেই জন্য বললাম যে ফেয়ার হাউজিং এর নিয়মকানুনগুলি একটু দেখে নেবেন। আরেকটা জিনিস হচ্ছে যে জেনারেল কন্ট্রাক্টর হিসেবে বলছি যে ভায়োলেশন, আমি বেশ কিছু বাড়ির ভায়োলেশন আমি হ্যান্ডেল করেছি এবং দেখেছি যে সামান্য জিনিস অসামান্য হয়ে গিয়েছে, এবং দেখা যায় যে সিটি ইন্সপেক্টররা অনেক বিরক্ত হয়েছে। কোন একটা প্রপার্টি হয়তো 2 বছর ধরে কোর্টে চলছে, গিয়ে কেউ কোনো রেসপন্স করেনি। তো আমি বলবো যে যদি আপনার ভায়োলেশনের কাজগুলি করেন, বাড়িটা যখন ঠিক করবেন অবশ্যই লাইসেন্স কন্ট্রাক্টরদের দিয়ে কাজ করাবেন। দেখবেন যে আসলে খরচ খুব একটা বেশি পড়ে না। আপনি ধরেন শর্টকাটে একটা কাজ করছেন, যে কারণে আপনার $2,000 খরচ পড়লো, তারপর একটা ভায়োলেশন হলো, তখন আবার আপনার একটা লাইসেন্স কন্ট্রাক্টর দিয়ে $4,000 দিয়ে আপনি কাজ করাচ্ছেন, তো আপনার কিন্তু খরচ হলো $6,000। তো প্রথমেই যদি আপনি একজন লাইসেন্স, কারণ লাইসেন্স কন্ট্রাক্টর পথের সম্মুখে পা কাটার মতো অবস্থা হয় পরবর্তীতে। অনেক ধন্যবাদ রাকিব মাহমুদ, অনেক ধন্যবাদ, আপনি অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।